কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভাঙনের কবলে পড়ে বৃহস্পতিবার রাতে। পরে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী থেকে লোকালয়ে পানি ঢোকে। দুই নদীর মাঝখানে প্লাবিত দুই উপজেলার শতাধিক গ্রাম। সবচেয়ে ক্ষতির শিকার বুড়িচং উপজেলার উত্তরের ৬ ইউনিয়ন। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট না থাকায় দুর্গতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। উঁচু জায়গা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন লক্ষাধিক মানুষ। ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি, শুধু আমরা জীবনটা নিয়ে উপরে উঠছি। ক্ষতি চিন্তাতে আমরা খানাও পেটে ঢুকে না। প্রশাসন বলছে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। পানি বেশি উচ্চতায় ওঠার আগেই দুর্গত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসা সুবিধা পর্যাপ্ত আছে। মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা থেকেও অনেক ডাক্তার আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, তারাও এখানে আসছেন এবং এখনও ঢাকা থেকে আজকেও একটা টিম আসবেন, তারা বিভিন্ন উপজেলায় কাজ করবেন। বেশি খারাপ অবস্থা ফেনীর। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজ খবর পাচ্ছেন না অনেকেই। নোয়াখালীতে ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মুছাপুরে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। সরকারি হিসেবে এ পর্যন্ত ৮ উপজেলার ৮২৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১,৫৩,৪৫৬ জন। পানির ভিতরে বাঁচতেছি আমরা, ঘরের ভিতরে আছে আপনার একেবারে ১ কোমর পানি। শুক্রবারের চেয়ে শনিবার বন্যায় পানির উচ্চতা বেড়েছে লক্ষ্মীপুরে। সহায়তার অপেক্ষায় পানিবন্দী ৭ লাখ মানুষ। সবার সহযোগিতা কামনা করতেছি, সবাই আমাদেরকে ২ হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবে। প্রচণ্ড স্রোতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিপন্নতা বাড়িয়ে তুলেছে দুর্গতদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে শিগগিরই। আজ ও আগামীকাল বৃষ্টি কম হবে, এর ফলে নেমে যেতে পারে বন্যা দুর্গত এলাকার পানি। এরই মধ্যে অনেক এলাকার পানি নামতে শুরু করেছে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক SM কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। এছাড়া বন্যা দুর্গত এলাকার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকার পানি কমতে শুরু করেছে, তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। কামরুল হাসান বলেন, আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে, এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। আমি তথ্য আকারে বলি, সেটা আবহাওয়া সংস্থাসমূহ তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মধুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, আগামী ১০ দিনে পরিস্থিতির অবনতি হবে না। ভারী বৃষ্টি হবে, তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হবে না। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল আর বৃষ্টিতে বন্যায় বিপন্ন পূর্ব সীমান্তের প্রায় সব জেলা। আর এই দুর্যোগে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার গুজবে ছড়িয়েছে আতঙ্ক। তবে সে গুজব নাকচ করে কর্তৃপক্ষ জানাচ্ছে, পানির স্তর ১০৯ ফুট উঠলেই ছাড়া হয় পানি। এখনও তা আছে ১০৭ ফুটের মধ্যে। শুক্রবার বৃষ্টি না হওয়ায় পানি বাড়ার গতিও কমেছে। পানি যদি উপর থেকে বেশি আসে সেক্ষেত্রে আমরা ছাড়া চিন্তা ভাবনা করবো আর কি। প্রথমে ৬ ইঞ্চি সবগুলো গেট, আর পরে আপনার এটা আস্তে আস্তে বাড়বে। ৬-এর পরে যদি ইনকামিং বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ১ ফুট হবে, ১.৫ ফুট হবে, ২ ফুট হবে, সেটা পানি আসার উপর নির্ভর করবে। কাপ্তাই হ্রদের পানি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। চট্টগ্রামবাসীর দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তাই পানি ছাড়বে না কর্তৃপক্ষ। সর্বোচ্চ ওয়াটার লেভেল হচ্ছে ১১০ ফিট। আমরা এই ১১০ ফিটের উপরে পানি রাখার কোনো স্কোপ আমাদের নাই। নর্মালি আমরা ১০৯ হলে পানি ছাড়া আরম্ভ করি এবং কাপ্তাই বাঁধের পানি ছাড়লে এর প্রভাব পড়বে গুমাই বিল সহ বিস্তীর্ণ এলাকায়। তাতে প্লাবিত হতে পারে চট্টগ্রাম শহরের নিচু এলাকাও। বিরাট বিল, এই যে গুমাই বিল, এর মধ্যে যদি পানি ঢুকে তাইলে এর যে ফসল এর কি হবে? এরপর হচ্ছে এই যে রাউজান, বোয়ালখালী এবং এই অঞ্চলগুলার যে ফসল ঘরবাড়ির অবস্থা কি হবে? এই সব কিছু আমাদেরকে একসাথে মিলে যায় এই পানিটা
আমার ছাড়া উচিত বলে আমি মনে করি। নতুন করে ভারী বর্ষণের কবলে না পড়লে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার পরিস্থিতি তৈরি হবে না বলেও আশ্বস্ত করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাগত জানায় বিএনপি। অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়। হাসিনা সরকারের দোসররা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশেপাশেই রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রতি বিপ্লব যেন না ঘটে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে এলেন। তার এই সফর নিঃসন্দেহে ঐতিহাসিক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ইউক্রেনের সঙ্গে মোদী 4টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অব্যাহত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোকে লক্ষ্য করে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সফর শেষে যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় বলছে, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনগুলো সমুন্নত রাখতে আরও সহযোগিতার ব্যাপারে উভয় নেতাই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 1991 সালে রাশিয়ার কাছ থেকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে সফরে গেলেন। গতকাল শুক্রবার একটি বিশেষ ট্রেনে নরেন্দ্র মোদী কিয়েভ পৌঁছেছেন। জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় মোদী বলেন, ইউক্রেনের শান্তি পুনরুদ্ধারের প্রতিটি প্রচেষ্টায় ভারত সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত। ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ থামাতে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতেও প্রস্তুত বলে জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নিরপেক্ষ নই, আমরা প্রথম থেকেই পক্ষ নিয়েছি এবং তা শান্তির পক্ষে। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই। আমরা মহাত্মা গান্ধীর দেশ থেকে এসেছি, যিনি সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিলেন। ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে যা যা করণীয় তা খুঁজে বের করতে সম্মত হয়েছে ভারত ইউক্রেন আন্তঃসরকার কমিশন। কারণ 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য ব্যাপক হ্রাস পেয়েছে। গত জুলাইয়ে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। তাতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলিঙ্গন করছেন মোদী, চা খেতে খেতে আলাপ করছেন দুজন। এছাড়া একটি ইলেকট্রনিক গাড়িতে ঘুরেন, দেখেন ঘোড়দৌড়। মোদীর এসব কার্যক্রমের তীব্র সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সে সময় তিনি বলেছিলেন, এই বৈঠক তাকে হতাশ করেছে, এই কার্যক্রম শান্তির পরিপন্থী। এসব সমালোচনার জেরেই এবার ইউক্রেন সফরে গেলেন নরেন্দ্র মোদী। Я дуже дякую за це вшанування пам'яті.